দেখা যাচ্ছে অনেক কিছু আসতে পারে, যে আহ, জল রং, তেল রং, অয়েল প্যাস্টেল, পেন্সিল রং, এগুলো এক বিষয় আর এই বিষয়গুলো আলাদা। রং মূলত হলো দুই প্রকার, সেটা হচ্ছে মৌলিক রং এবং যৌগিক রং। মৌলিক রং এবং যৌগিক রং। তো মৌলিক রংটা কি? লাল নীল হলুদ। হ্যাঁ, লাল নীল হলুদ। যেমন আমরা মৌলিক সংখ্যা বলি, কিছু বলি না, যে যে সংখ্যাকে ভাঙা যায় না তাকে তো মৌলিক সংখ্যা বলি। এখানে রঙের ক্ষেত্রে ওরকম, মানে যে রং ভাঙলে অন্য কোনো রং পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক রং। মানে অন্য রঙের সঙ্গে মেশানো লাগে না, ঠিক আছে? মানে আর যে রং ভাঙলে অন্য কোনো রং পাওয়া যায় না, সেটা হচ্ছে মৌলিক রং। তো মৌলিক রঙের মধ্যে আছে মৌলিক রং তিন প্রকার, তিনটি। মৌলিক রঙকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, তিনটি রঙে ভাগ করা হয়েছে। মৌলিক রং তিনটি: এক, লাল, নীল ও হলুদ। আর তাহলে যৌগিক রং কি? যে এক বা একাধিক রঙের মিশ্রণে যে রং তৈরি হয় সেটাই হচ্ছে যৌগিক রং। তো এখানে যে একাধিক রঙের মিশ্রণ বলা হচ্ছে, তো যদি বলা হয় যে লাল এবং নীল, লাল প্লাস নীল যদি মেশায় তাহলে কি রং হবে বলেন তো? লাল নীলে সবুজ হবে না, বেগুনি হবে। ঠিক আছে, বেগুনি, বেগুনি রং হবে। তাহলে এটা হচ্ছে যৌগিক রং, মানে দুইটা মৌলিক রঙের মিশ্রণে যেটা তৈরি হচ্ছে সেটা হলো যৌগিক রং। এরপর যদি লালের সঙ্গে হলুদ মেশায়, লাল প্লাস হলুদ, কমলা হবে। কমলা রং। দুইটা, মানে এই রং ভাঙলে আর কোনো রং পাওয়া যাচ্ছে না, কিন্তু এই দুই রঙের মিশ্রণে এটা তৈরি হচ্ছে কমলা। এবং এখন যদি নীল হলুদ মেশায়, নীল প্লাস হলুদ, তাহলে হলুদের সঙ্গে নীল মেশালে কি রং হবে? সবুজ। এভাবে ভেরিয়েশন আছে, অনেক ভেরিয়েশন আছে। ঠিক আছে, যৌগিক রঙের কোনো মানে তিন, এখানে কোনো অনেকগুলো রং আছে। যৌগিক রং মানে এই তিনটা রং ছাড়া আর যে রং আছে সবগুলোই যৌগিক, যৌগিক রং, লাল নীল হলুদ বাদে। এখানে মৌলিক রং তিনটি, কিন্তু যৌগিক রঙের কোনো সংখ্যা নেই। ওই তিনটা বাদে আর যে রং আছে কেন না কেন হাজার হাজার রং হতে পারে, সবগুলোই যৌগিক রং। তো একটা কালার হুইল দেখাবো, মানে তিনটা রং থেকে মূলত মানে 12টা রং কিভাবে তৈরি করা যায় সেটাই হয়েছিল। হচ্ছে, খেয়াল নেই তাহলে। তাহলে কালার হুইল যদি দেখায় তাহলে অন্যটা দেখাবো। এটা কি বলেছিলাম? এর সঙ্গে কি এটা বলা হয়েছিল? দেখেন তো, এটা কালার হুইলের সঙ্গে। হ্যাঁ,
লেসন প্ল্যান আছে কার কাছে? ফটো আছে আপনার কাছে? স্যার ড্রয়িং করবো? কি ড্রয়িং করতে চান? এখন ব্যাপার হচ্ছে যে ড্রয়িং যখন করতে চাইছেন এখন আহ, যেগুলোতে অসুবিধা এবং প্রবলেম সেগুলো বলেন, তাহলে সেগুলো আবার রিভিশন দিই। না তারপরে আমার ইচ্ছা মতো হলে হয় কি, কিন্তু আপনাদের আঁকতে কোনটা অসুবিধা হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। কঠিন মনে হচ্ছে কোনটা? শহরের চিত্র? ক্যানভাস তৈরি করতে হয় কি করে বলেছিলাম? ক্যানভাস এই বিষয় মনে হয় একটাই ক্লাস হয়েছে মনে হয় সম্ভবত, শিল্পের মাধ্যম উপকরণ করণ কৌশল। তো ওটা একটু পরবর্তীতে শহরের দৃশ্য দেখায়, কিন্তু আমার আরেকটু কিছু বলার আছে এটা সম্পর্কে বলে তারপর আজকে আর কি। শিল্প কত প্রকার বলতে পারবেন? ড্রয়িংটাও কিন্তু একটা ছবি আঁকার মাধ্যম, তাই না? শুধু ড্রয়িং, তো ড্রয়িং কাকে বলে? ড্রয়িং হচ্ছে কতগুলো রেখা বা কোণের সমন্বয়ে যে কোনো কিছু ফর্ম বা নতুন যে সৃষ্টি, সেটা হচ্ছে ড্রয়িং। টোনটা কি? টোন হচ্ছে 45 ডিগ্রি কোণে যে দাগগুলো দেওয়া হয়, সেটাই হচ্ছে টোন। দেখা যাচ্ছে আপনাদের এরকম করে অনেক সময় দাগাই না আমরা, 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে এটা হলো কত ডিগ্রি কোণ, এটা এটা হলো 90 ডিগ্রি। তো এটার অর্ধেক, সেটা হলো 45 ডিগ্রি। এটা তার মানে 45 ডিগ্রি কোণে যে দাগ দেওয়া হয় এটা হলো 45 ডিগ্রি কোণ। তার মানে এরকম, মানে এভাবে কতগুলো লাইন টেনে অথবা রেখা এইভাবে সেটা বাঁকা রেখা হতে পারে, সরল বক্র রেখা হতে পারে, সরল রেখা হতে পারে, এইগুলো সমন্বয় যে অবয়ব তৈরি হয়, যে কোনো কিছুর অবয়ব তৈরি হয়, সেটা মানুষের হতে পারে, কোনো বস্তু হতে পারে, সেটাই হচ্ছে ড্রয়িং।
তিন নম্বরে যাই যে শিল্প কত প্রকার। শিল্প দুই প্রকার। হ্যাঁ, কারুশিল্প, শিল্প ও কারুশিল্প। কারুশিল্পটা কি? যে শিল্প, যে শিল্পের কোনো ব্যবহারিক দিক নেই, চারুশিল্পটা ব্যবহারিক দিক নেই, আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, না করতে পারি। হ্যাঁ, মনোরঞ্জনের জন্য যেটা, সেটা হলো চারুশিল্প। আর কারুশিল্প কি? আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব শিল্প আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কারুশিল্প। মানে চারুশিল্পটা ওইভাবে আবিধানিক কোনো অর্থ নেই, আমরা ব্যবহার করলেও চলে। দেখা যাচ্ছে আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য ওয়ালে একটা ছবি টানিয়েছি বা একটা ভাস্কর্য স্থাপন করেছি কোথাও, সেটা পাখির হতে পারে, ফুলের হতে পারে, পারে না? তো দেখা যাচ্ছে যে একটা ফুলের টব, সেটাও কিন্তু একটা শিল্পের মধ্যে পড়ে। তো ওইটা ফুলের টব আমরা তো ফুল গাছ না লাগালেও আমাদের চলে, সৌন্দর্য বৃদ্ধি না করলেও চলে। তো যেটা আবিধানিক ওরকম কোনো মূল্য নাই, সেটাই চারুশিল্প। আমরা ব্যবহার করতেও পারি, নাও পারি। কিন্তু কারুশিল্পটা এরকম যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। কারুশিল্পের মধ্যে, কারুশিল্প গুলো মূলত কুটির শিল্পের মধ্যে তৈরি হয়ে থাকে বেশি। যেমন ফুলদানি, সরি ঝুড়ি, তারপর হলো বেতের তৈরি বিভিন্ন জিনিস, হয় না? তারপর বিভিন্ন শলা জাতীয় বাঁশ দিয়ে তৈরি হয় শলার যে জিনিসগুলো, বেত দিয়ে, তারপর কাঠ দিয়ে। হ্যাঁ, চেয়ার টেবিলও কারুশিল্পের মধ্যে পড়ে। ছবি আঁকার কিছু উপকরণ। ছবি আঁকতে গেলে কাগজ তো অবশ্যই লাগে, নাই? কাগজ, পেন্সিল,
এছাড়া রং হতে পারে বিভিন্ন প্রকার রং। রং বলতে বিভিন্ন প্রকার রং হতে পারে, এক কথায় শেষ। পেন্সিল, এছাড়া তুলি, বোর্ড। মানে কাগজটা কোথায় স্থাপন করবো, বোর্ড হতে পারে, ইজেল হতে পারে। ইজেলটা হচ্ছে বোর্ড রাখার যে জায়গা, ঠিক আছে। বোর্ডটা তো একদম সরাসরি এইভাবে ফ্লোরে রাখা যায় না। হ্যাঁ, এরকম টাইপের স্ট্যান্ডার্ড। ইজেল হলো ছবি আঁকার স্ট্যান্ড, যেটার উপরে বোর্ড স্থাপন করা হয়। এবং ইজেলের পর সেটা বোর্ড হতে পারে। জল রঙের জন্য দেখা যাচ্ছে কাগজ ব্যবহার করি, কিন্তু তেল রঙের জন্য কিন্তু ক্যানভাস ব্যবহার করা হয়। আরেকটা আছে, যেটাকে বলা হয় টঙ্কি। ইজেলে মূলত দাঁড়িয়ে পেন্টিং করা হয় বা ছবি আঁকা হয়। আর টঙ্কিটা হচ্ছে, টঙ্কি অর্থ হচ্ছে গাধা। হ্যাঁ, মানে সেটার উপরে বসে হলো ছবি আঁকা হয়। ইজেল এবং টঙ্কি আমাদের দ্বিতীয় তলায় আছে, আছে ক্লাসে এসে দেখে যাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্যানভাস আছে, স্যার সেগুলো কি বাইরে রাখা? যে এখানে আছে, ক্লাস শেষে দেখে নেবেন যে আসলে ইজেলটা কি, টঙ্কিটা কি, ক্যানভাসটা কি, বর্ণনার সঙ্গে মিলে নেবেন। টেরাকোটা সম্পর্কে কি কার ধারণা আছে? টেরাকোটা নাম শুনেছেন কখনো? টেরাকোটা হচ্ছে মাটির ফলক, মানে মাটি দিয়ে যে ছোট আকারের শিল্পকর্ম আঁকা হয়, সেটা মূলত মাটি দিয়ে তৈরি করা হয়, এরপর পোড়ানো হয়। মানে টাইলস এর মতো একটা ছোট ছোট অংশ থাকে। একটা টাইলস দেখা যাচ্ছে নরমালি আমরা মানে এক এক স্কোয়ার ফিট মতো দেখতে পাই, তাই না? তো টেরাকোটাটা ওরকম ছোট ছোট শিল্পকর্ম, মাটি দিয়ে তৈরি করা হয় এবং সেটা শুকানোর পর পোড়ানো হয়, সেটা হচ্ছে টেরাকোটা। মেলাতে এগুলো সচরাচর পাওয়া যায়, মেলাতে পাওয়া যায় না। যে সহজ উপকরণ, যে তার মধ্যে হচ্ছে কাদামাটি। টেরাকোটার মূল উপাদান হচ্ছে কাদামাটি। তৈরির পদ্ধতি হচ্ছে মাটি আহ পাটাতনের উপর ফলক তৈরি করা। দেখা যাচ্ছে প্রথমে মাটির বেস তৈরি করা হয় এবং সেখানে দুইটা পদ্ধতিতে টেরাকোটা তৈরি করা হয়। একটা হলো মাটি পেস্ট করে, আর একটা হচ্ছে কেটে কেটে, মানে যেটা কেটে বের করবে। দেখা যাচ্ছে আমি যদি কাঠের ভাস্কর্য তৈরি করি বা কাঠের টেরাকোটা হয়, তাহলে সেক্ষেত্রে কি কাঠ কেটে ফেললে তো ওইখানে আর সেটা জোড়া যাবে না। তা সেটা একটা হলো কাটিং পদ্ধতি, একটা হলো পেস্টিং পদ্ধতি। মানে যেটা কাটবো সেটা শুধু কেটেই বের করবে। কাঠের যে ফার্নিচার গুলো ওখানে তো শুধু কাটা হয়, পেস্ট করা হয় কি, তাহলে ওটা হলো কাটিং সিস্টেম। এবং যেটা পেস্ট করা হয়, দেখা যাচ্ছে ওয়ালে কনক্রিটের দেখা যাচ্ছে একটা ভাস্কর্য তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু পেস্ট করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। দুইটা পদ্ধতি আছে টেরাকোটা তৈরির, একটা হচ্ছে কাটিং পদ্ধতি, একটা হলো কেটে, আর একটা হলো পেস্ট করে, ছোট ছোট অংশ পেস্ট করে।
মানে আপনাদের শহরের দৃশ্য কিভাবে দেখেছিলেন একবার দেখান, তাহলে আমি সেটাই একইভাবে অ্যাপ্লাই করবো। তিনটা বিল্ডিং দেখলাম, এটা রাস্তা আছে। আমাদের পাঁচটা সেট, এই তিনটে আর বাকি পাঁচটা সেট আগের দিন আসছিলাম আপনি ছিলেন। কাগজেরও কিন্তু দুইটা সাইজ বলেছিলাম, এটা কোন সাইজ আছে বলতে পারবেন? মনে নেই, মনে আমি বলেছি। একটা হলো পোর্ট্রেট সাইজ আর একটা হলো ল্যান্ডস্কেপ। মনে করছে কি? পোর্ট্রেট মানে কি? পোর্ট্রেট মানে হচ্ছে মুখমণ্ডল। আমাদের মুখমণ্ডলটা কিভাবে থাকে, আড়াআড়ি ভাবে আছে নাকি লম্বালম্বি ভাবে আছে? লম্বালম্বি ভাবে আছে। তাহলে কাগজেরও দুইটা মাপ থাকে, একটা হচ্ছে এরকম, আর এইটাই যদি ঘুরে যায়, মানে এইদিকে ঘুরে গেল, মাথার অংশটা ঘুরে গেল, তখন এইভাবে থাকে, তাই না? এটা হলো ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ ল্যান্ড মানে ল্যান্ড কিভাবে থাকে, আড়াআড়ি ভাবে থাকে, হরাইজন্টাল যেটা বলে আড়াআড়ি ভাবে। আর এটা হচ্ছে, এটা হলো ভার্টিক্যাল, লম্বালম্বি ভাবে। এটা ভার্টিক্যাল, এটা হলো হরাইজন্টাল। আবার এটাকে পোর্ট্রেটও বলছে, আবার ল্যান্ডস্কেপও বলছে। পোর্ট্রেটটা লম্বালম্বি ভাবে থাকে, আমাদের মুখমণ্ডলতে এইটাই সোজা নাই, এরকম করা থাকে না তো, থাকে না। তো এটা হলো পোর্ট্রেট সাইজ, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ। আমি বলেছি আমার যতদূর মনে পড়ছে। তাহলে এখন আমি এই যে শহরের দৃশ্য আঁকার জন্য কোন সাইজটা নিয়েছি? হ্যাঁ, ল্যান্ডস্কেপ। তো এইটাকে যদি অর্ধেক ধরা হয়, এই অংশটাকে অর্ধেকের একটু উপর থেকে একটা সোজা লাইন টেনে নিই। শহরের দৃশ্যটা কঠিন মনে হচ্ছে, এটা সরল রেখা ব্যবহার করা হয়েছে বেশি, আর পার্সপেক্টিভের কাজ অনেক, তাই না? পরিপ্রেক্ষিতের কাজ আছে অনেক। তো পরিপ্রেক্ষিতটা, দৃশ্যে যদি পরিপ্রেক্ষিতের ব্যবহারটা ঠিকঠাক মতো ব্যবহার করা না যায়, তাহলে ছবিটা কিন্তু জীবন্ত মনে হবে না। প্রথমে লাইন ড্রয়িং, কম্পোজিশন, আলো ছায়া এবং পার্সপেক্টিভ, এই চারটা যদি ঠিকঠাক ব্যবহার হয়, সমন্বয় হয়, তাহলে ছবিটা বাস্তব ভিত্তিক হয়ে ওঠে। লাইন টেনেছে? এবার এখানে যদি অর্ধেকটা ধরা হয় এরকম, এখান থেকে ক্যাপিটাল লেটার এর মতো করে লাইন টেনে নেব, এরকম।
এটা দিয়ে রাস্তা বোঝাবো, কারণ কাছে যেমন দেখায় রাস্তাটা, দূরে গেলে অবশ্যই ধীরে ধীরে ছোট হতে থাকে। এটা পিচ ঢালা রাস্তায় এটা কিন্তু রোড মার্ক করা থাকে, থাকে না হোয়াইট কালারে, সেটা বুঝিয়েছি। দেখেন এটা যত উপরের দিকে গেছে ছোট হতে হতে গেছে, আবার এই দূরত্ব কিন্তু কমেছে, খেয়াল করছেন? মানে একটা থেকে আরেকটা যে দূরত্ব সেটাও কমেছে, আবার যত দূরে গেছে ছোট হতে হতে গেছে, একটার সঙ্গে একটা দূরত্ব কমেছে, আবার উপরের দিকে ছোট হতে হতে গেছে। তাহলে কত কিছু খেয়াল রাখতে হচ্ছে এইটুকুর মধ্যে, তাই না? মানে প্রতিটা বস্তুরই পার্সপেক্টিভ আছে, যাই আঁকবো না কেন এখানে, হচ্ছে না নাকি? তাহলে আমি পার্সপেক্টিভ করে সব একটা করে দিচ্ছি। তাহলে তো হবে না, মানে আমি যেটা বলছি সেটা করার চেষ্টা করতে হবে, মানে নিয়মগুলো যদি মাথায় থাকে আর সেটা যদি অ্যাপ্লাই করেন তখন ছবিটা জীবন্ত হয়ে উঠবে। দেখেন এটা ধীরে ধীরে ছোট হয়েছে, আবার এই যে গ্যাপ একটা থেকে আরেকটা দূরত্ব সেটাও কিন্তু দূরে যখন গেছে কমেছে। যখন বহুতল ভবন আঁকবো তখন ফার্স্ট ফ্লোরটা যেমন দেখায় সেকেন্ড ফ্লোরটাও কিন্তু তেমনই থাকে, কিন্তু একটু ছোট দেখি। থার্ড ফ্লোর একই রকম থাকে, উচ্চতা একই রকম থাকে, সে 10 ফিট হোক বা 9 ফিট হোক 11 ফিট হোক, যখন উপরের দিকে যাবে সেটাও কিন্তু পার্সপেক্টিভের কারণে আমরা কম দেখবো। ঠিক আছে, দেখবো মানে দেখা যাবে একই রকম হয়তো দূর থেকে দেখলে, কিন্তু আঁকার সময় সেটা প্রয়োগ করতে গেলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যদি কাছে দূরে যদি ছোট বড় হয় তাহলে উপর নিচে তো ছোট বড় হবে নাকি? আমি কেন যে উপরের অংশটা ছোট দিচ্ছি এখন বুঝতে মানে পারবেন তো, মানে বলতে পারবেন তো? দেখেন এটা থেকে এটা একটু ছোট গেছে, যদি থার্ড ফ্লোর রাখি তিনটা কিন্তু তিন রকম এঁকেছি, কারণ এটার দূরত্ব কিন্তু উপরের দিকে বেড়েছে, এই কারণে ছোট হয়েছে। তাহলে দরজা জানালা গুলো তো ছোট হবে নাকি? আমাদের সঠিক নিয়মটা আগে জানা রাখতে হবে। এরপর দূরের গাছ বুঝিয়ে দিই এইভাবে, তিনটা বিল্ডিং এ গেছিলাম, এখানেও বেশি আঁকবো না, কারণ আমি আসলে পরিপ্রেক্ষিত জানি কিনা সেটা একটা বিল্ডিং দেখে সম্ভব, একটা রাস্তা এঁকেও বোঝানো সম্ভব, কিন্তু একদম কম হয়ে যায় সেটা। এখান থেকে বাম দিকে এ পর্যন্ত রাখি, বামটা সামনে একটা বিল্ডিং এঁকেছি, এই আপাতত এ পর্যন্ত থাক, তারপর এই বিল্ডিংটা এঁকে তারপর দিগন্ত রেখা যদি দরকার হয় আরো দিয়ে দেবো।
এখানে বাম পাশের লাইনটা বড় রেখেছি, তাই না? লাইন টেনেছি উপরে যতটা নিচে ততটা, কিন্তু বাম পাশেরটা একটু বড় দেখাচ্ছে কিনা, আমি আর একটু ছোট করে দিই। এরপর এইভাবে মিলিয়ে দিতে হবে। কারণ আমি এই বাম পাশটা আগে দেখছি, ডান পাশটা পরে দেখছি, এই কারণে এটা ছোট দেখাচ্ছে। এরপর এটুকু কি হয়েছে? মানে দেখতে মনে হচ্ছে সহজ, কিন্তু নিয়মে ভরা। রাস্তা বলেন, বিল্ডিং বলেন, গাছ বলেন। এই অংশ আঁকা হয়েছে। এবার বাম পাশে, এটা তো সামনের পাশ দেখাচ্ছে, এটা তো সাইড আছে। একটা বিল্ডিং মানে চারটা পাশ অবশ্যই আছে। একটা ইট যদি ধরা হয় তাহলে ইটের কয়টা তল? আটটা নাকি ছয়টা? ছয়টা তল। তো দেখা যাচ্ছে একটা বিল্ডিং এরও একটা ইটের সমান যদি তুলনা করি, তাহলে এটারও ছয়টা তল আছে। এখন এটারও সামনের তল, সাইডে তো একটা আছে, এর ওই পাশে একটা আছে, উপরে আছে, নিচে আছে। তো দুইটা তল অন্তত দেখা যাবে। এখানেও একটু ছোট করে দিতে হবে, এখানে একটা ছোট লাইন দিই এইভাবে। দেওয়ার পর এখান থেকে এইভাবে জুড়ে দেবো এভাবে। তাহলে এই যে রেখাটা এঁকেছিলাম প্রথমে, রেখাটা কিন্তু রেখে কাজ করছি, মানে ইরেজ করছি না কিন্তু। এইদিকে খেয়াল করুন, এই অংশের থেকে এই অংশটা এক লাইন ছোট হলে ছোট আছে, কিন্তু আপনারটা দেখেন তো, উপরেরটা বড় মনে হচ্ছে। এইটা যদি মানে ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর, তাহলে সেকেন্ড ফ্লোর উপর দিকে গেলে তো ছোট দেখাবে। এটা একটু খেয়াল করুন। উপরে এই সিলিং দিয়ে দিলাম, নিচে একটু বেসমেন্ট এঁকে দিব এটা। দিলে কিন্তু একটা বিল্ডিং এর একটা শেপ চলে আসবে। দেখেন এটাও বেসমেন্টটাও যত ডান দিকে গেছে ছোট হয়ে গেছে, এখানে আমি একটু ছোট করতে হবে। বাম পাশেও এইভাবে। এইটা যদি ফার্স্ট ফ্লোর বড় হয়, সেকেন্ড ফ্লোর ছোট হয়, থার্ড ফ্লোর আরো ছোট হয়, তাহলে এটাও তো ছোট বড় আসবে, চেঞ্জ আসবে। হয়েছে এই যে সিলিং এবং বেসমেন্টটা। বিল্ডিং এর উপর চিলে কোটে রেখে দিবেন। এই বাম পাশের এই লাইনটা এইটুকু নিচে, এখান দিয়ে সিঁড়ি থাকলে নর্মালি দেখবেন সিঁড়ির পাশে ছোট ছোট জানালা থাকে, থাকে না? সেটা বোঝানোর জন্য ফার্স্ট ফ্লোরে এটা, সেকেন্ড ফ্লোরে এরকম লম্বাটে জানালা থাকে না সিঁড়ি রুমে। এরপর এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে দরজা জানালা দিয়ে দিবেন।
দেখেন, এখানে তিনটা দরজা গেছি, তিনটা দরজা কিন্তু তিন রকম, কাছেরটা বড়, মাঝখানেরটা মাঝারি, দুইটা একটু ছোট, ছোট বড় মাঝারি। দরজা যদি ধীরে ধীরে ছোট হয়, জানালা গুলো ধীরে ধীরে ছোট হবে। ফার্স্ট ফ্লোর যেভাবে গেছি, সেকেন্ড ফ্লোরটা